আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন আইন জিজ্ঞাসা। আমাদের আজকের এই পর্বের আলোচনার বিষয় হচ্ছে আয়কর আইন এবং আয়কর রিটার্ন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব ইমতিয়াজ ইসলাম। চলুন দেরি না করে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হই। তবে তার আগে আপনাদের জন্য থাকছে আপনাদের আয়কর সংক্রান্ত সকল প্রশ্নের সমাধান। সেজন্য আপনাদের সমস্যা কিংবা জানতে চাওয়াকে আমাদের স্ক্রলে থাকা নাম্বারটিতে ফোন করে প্রশ্ন করতে পারেন এবং আশা করছি আমাদের অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবে। তাহলে চলুন অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লার্নেট, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আজকে আপনাদের আয়োজন। বিশেষত এখন বর্তমান সময়টি হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে একটি ব্যাপক আলোচনার সময়। সেই সময়ে এই ধরনের একটি আয়োজনকে অবশ্যই তারিফ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্যানভিশন টিভির যারা আয়োজক সকলকেই ধন্যবাদ। আমি একটু শুরু করতে চাই, আপনি তো প্যানভিশন টেলিভিশনের এই চেয়ারে ইতিপূর্বে এই প্রোগ্রাম হোস্ট করেছেন, আজকে গেস্ট হিসাবে কেমন লাগছে? আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্যানভিশন টিভির যে আয়োজনগুলো সবসময়ই একদমই যেটা বলা চলে যে মানুষের যেটা নিট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। বিশেষ করে আইন জিজ্ঞাসা এই অনুষ্ঠানটি এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সেখানে আজকে আমাকে অতিথি হিসেবে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি ধন্য। আমরা একটু আলোচনার এই ক্ষেত্রে বিষয়ের মধ্যে যেতে চাই। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে এখন সময়টাই হচ্ছে রিটার্ন দাখিলের জন্য। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে নাগরিক হিসেবে আমাদের এটা একটা কর্তব্য। রাষ্ট্রের পরিচালনার জন্য যে ব্যয়ভার, সেটার জন্য সরকারকে আসলে ব্যয় নির্বাহ করার জন্য এই কর নিতে হয়, আর জনগণ হিসেবে এটা আমাদের দায়িত্ব। তা আমরা যদি একটু জানতে চাই যে কখন থেকে এই আয়কর আইন এদেশে চালু হলো, এটার একটু পেছনের কথা যদি আমাদেরকে বলেন। যদি দেখেন আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্টটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ডেভেলপ হয়েছে। অর্থাৎ পৃথিবীতে প্রথম আইনটি কিন্তু আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়েছে। আর এটার অনেকগুলো গল্প আছে। এটা মূলত হয়েছিল, আপনি জানেন যে 1857 সালে সিপাহী বিপ্লব হয়। এই সিপাহী বিপ্লবের ফলে দেখা গেল এদেশের অর্থাৎ তখনকার যে ভারতীয় উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেখানে আর্থিক সমস্যা, রাষ্ট্র চালাতে পারছে না। তখন তারা কি করবে? তখন এই ইনস্ট্যান্ট যে ক্রাইসিস, এই ক্রাইসিস মোমেন্টকে বিট করার জন্য তারা চিন্তা করলো যে যাদের ইনকাম ভালো সেই সকল মানুষের কাছ থেকে আমরা ট্যাক্স কালেক্ট করব। এই চিন্তা ভাবনা থেকেই 1860 সালে মূলত ইনকাম ট্যাক্স অ্যাক্ট শুরু হয়। এর পরবর্তীতে আমরা বিভিন্ন আইন দেখেছি এবং এই আইনটি কিন্তু বেশি দিন ছিল না। এই আইনটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে এটা বাতিল হয়ে যায়। পরবর্তীতে দেখবেন যে 1922 সালে একটি ইনকাম ট্যাক্স অ্যাক্ট হয়, যেটা আমাদের স্বাধীনতার পরেও সে আইন দিয়ে আমাদের সকল সমস্যার সমাধান হয়েছে ইনকাম ট্যাক্স রিলেটেড। এর পরবর্তীতে আপনি দেখবেন যে 1984 সালে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এই আইনটি ছিল। এরপরে এসে আমরা দেখলাম যে এই আইনে কিছু বেসিক ত্রুটি আছে, বিভিন্ন গ্যাপ আছে। পরবর্তীতে 2023 সালে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 করা হলো। মূলত আমরা এখন যে আইনটি প্র্যাকটিস করছি সকল ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। হ্যাঁ, তবে ইনকাম ট্যাক্স একটি মোস্ট চেঞ্জেবল ল। আপনি দেখবেন যে বাংলাদেশে 2000-এর মতো আইন এবং রুলস আছে, আপনি জানেন। যেহেতু এই আইনগুলোর মধ্যে সব থেকে বেশি চেঞ্জ হয় কিন্তু ইনকাম ট্যাক্স আইনটা এবং কাস্টমস আইন, ভ্যাট আইন। তো এই শুধুমাত্র আইন দিয়ে কিন্তু ইনকাম ট্যাক্সটা চলে না, পাশাপাশি এর ব্যাখ্যা প্রয়োজন। ব্যাখ্যা মানে হচ্ছে রুলস প্রয়োজন। এক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স রুলস 1984-কে ফলো করতে হবে। এরপরে আপনার দেখবেন যে প্রতি বছর বাজেটের পরে আইন চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে অর্থ আইন অথবা অর্থ অধ্যাদেশ। এবছর অর্থ অধ্যাদেশ হয়েছে। এরপরে যদি আপনি দেখেন যে বিভিন্ন সময় চেঞ্জেস আসে, এটা কিন্তু এসআরওর মাধ্যমে হয়। এছাড়া কিছু জুডিশিয়াল ডিসিশন আছে। এরপরে আরও প্রাসঙ্গিক কিছু বিষয় আছে, কেস ল আছে যেগুলো রেফারেন্স হিসেবে কাজ করে। এর পাশাপাশি আমাদের ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টস একটা আইন আছে। এই সকল আইন দিয়েই কিন্তু বর্তমানের ইনকাম ট্যাক্স বিষয়কে সমাধান করা হচ্ছে। রাইট, আমরা বেশ কিছু আইনি ধারাবাহিকতা পেলাম। এমনি এটার কি সাংবিধানিক কোনো ভিত্তি আছে?
আইন তো সংবিধানের আলোকেই হয়, একটা রাষ্ট্রের সংসদ পাস হয়। যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এটা তো আমাদের সংসদে পাশকৃত আইন, ঠিক আছে। আপনি যদি এখানে অনেক যে সাংবিধানিক যেমন রিটের বিষয়টা, আমাদের ইনকাম ট্যাক্সের রিটও হতে পারে, যা সাংবিধানিক একটা রাইট। এখানে যদি সে ভায়োলেশন হয়, কোশ্চেন অফ ল থাকে, সেক্ষেত্রে আমরা রিটও করতে পারবেন, সুযোগ আছে। রাইট। এছাড়াও বিশেষ করে আর্টিকেল 83, 84-এও দেখা গেছে যে আয়করের বিষয়ে মানে সরকার যে রাজস্ব কালেকশনের বিষয়ে যে বক্তব্যটা আছে সেটা রয়েছে। এখন মানে সমসাময়িক সময়ে দেখা যায় যে সবচেয়ে যে ভাইটাল কোশ্চেনটা, যে রিটার্ন দাখিল করব, রিটার্ন জমা দিতে হবে, তো এইটা আসলে কি, এটা একটু খুবই একটি যুবক কোশ্চেন। আসলে এখন বর্তমান সবাইটি ব্যাপক আলোচনা হচ্ছে আয়কর রিটার্ন নিয়ে। আসলে রিটার্নটা কি এটা মানুষ বুঝছে না। আয়কর রিটার্নটা হচ্ছে মূলত একজন করদাতার বা একজন ব্যক্তির তার সমস্ত আয়ের একটি ডিক্লারেশন, তার সমস্ত সম্পদের একটি ডিক্লারেশন। এটা একটা প্রিসক্রাইব ফর্ম, যে ফর্ম এনবিএ নির্ধারণ করে। এনবিএর হচ্ছে এই টোটাল এই আয়কর ব্যবস্থার একটি বোর্ড, তদারকি বোর্ড। এনবিএ নির্ধারণ করে একজন করদাতা কোন ফর্মে রিটার্ন সাবমিশন করবেন। সেই ফরম্যাটে, যেমন এখন এনবিএর বলেছে এই রিটার্নের মাধ্যমে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে, তাহলে আপনাকে অনলাইন রিটার্নের মাধ্যমে আপনার রিটার্নটি প্রিপেয়ার করে দাখিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে এটা কি মানে বাধ্যবাধকতা হচ্ছে সকল নাগরিকের? মানে যেমন আমি যদি বলি যে যার 3 হয়েছে এবং যার হয়নি, প্রত্যেকের জন্যই কি এটার বাধ্যবাধকতা আছে? খুবই একটি ভালো প্রশ্ন করেছেন, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। দেখেন, আয়কর রিটার্ন কোন ব্যক্তি দাখিল করবে, আয়করটি কিন্তু সকলের জন্য না। যেমন এই আয়কর হচ্ছে একটা ইকুইটি বেসড ল। যেমন আপনি দেখবেন ভ্যাটটা সকলের উপরে। যেমন আপনি একটি কোনো জিনিস পারচেস করলেন, সেখানে কিন্তু ভ্যাট আছে, ভিআইটি আছে, কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু সকলের জন্য সমহারে হবে না। এটা একটা ইকুইটি বেসড ল। তো ইনকাম ট্যাক্স কে দিবে, কোন ব্যক্তি আয়কর দিতে বাধ্য থাকবেন, এটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? প্রথম বিষয়টি হচ্ছে আপনি দেখবেন তার করযোগ্য আয় আছে কিনা। অর্থাৎ প্রতি বছর অর্থ আইন অথবা অর্থ অধ্যাদেশের মাধ্যমে গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় যে এই নির্দিষ্ট স্ল্যাবের উপরে যদি কোনো ব্যক্তি ইনকাম করে তাহলে তার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন বাধ্য হবে। যেমন এবছরে 3.5 লাখ টাকা পুরুষের জন্য, মহিলার জন্য 4 লক্ষ টাকা, এরকমভাবে 4টি ফিগার আছে। এটার উপরে ইনকাম করলে সেই ইনকাম ট্যাক্স রিটার্ন বাধ্য থাকবে দিতে। এছাড়াও আইন 39টি খাত আছে যেটাকে বলা হচ্ছে বাধ্যতামূলকভাবে তাদেরকে ই রিটার্ন দিতে হবে। 39টি সার্ভিস যদি আপনি গ্রহণ করতে চান, সরকার থেকে নিতে চান, তাহলে আপনাকে পিএসআর দাখিল করতে হবে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণপত্র। সেক্ষেত্রে কিন্তু আয়ের কোনো কোশ্চেন নাই। যদি আপনার আয় নাও থাকে তারপরেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আরেকটি প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি টিআইএন খুলে ফেলে, ওপেন করে, তখন কিন্তু সে আয়কর রিটার্ন দাখিল করতে একভাবে বাধ্য হয়ে যায়। যদি তিনি আয়কর রিটার্ন দাখিল না করেন, তাহলে এনবিআর তাকে কোশ্চেন করতে পারে যে কেন আপনি রিটার্ন দাখিল করবেন না, সে মর্মে তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে আয়কর রিটার্ন দাখিল করার জন্য আসলে এই বাধ্যবাধকতার সবার উপরে না, এটা হচ্ছে যারা আসলে আয় আছে এবং ওই নির্দিষ্ট সীমার উপরে যারা এটা যাচ্ছে তাকে এটা দাখিল করতে হবে। আর গভর্নমেন্ট যেগুলোকে বাধ্য করেছে, যেমন ইনকাম নাই কিন্তু আপনি একটা কোম্পানির ডিরেক্টর, আপনি রিটার্ন দিতে করতে বাধ্য। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন একটু আগে যে এখন ই রিটার্ন দাখিল করার কথা বলা হয়েছে, তো তাহলে বর্তমানে কি সরাসরি রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আছে নাকি ই রিটার্ন আকারই দাখিল করতে হবে? দেখেন, একজন করদাতা যখন রিটার্নটি দাখিল করবে, এটার পদ্ধতি ছিল আগে দুটি। একটা হচ্ছে পেপার রিটার্ন, ম্যানুয়াল রিটার্ন এবং ই রিটার্ন। এর আগে শুধুমাত্র ছিল পেপার রিটার্ন, কিন্তু এই বছর এসে গভর্নমেন্ট ই রিটার্নের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এনবিআর কিন্তু প্রজ্ঞাপন জারি করে বলেছে যে এখন সবাইকেই অনলাইন রিটার্নের মাধ্যমে তার রিটার্নটি দাখিল করতে হবে। সেক্ষেত্রে 5 জনকে আপনার অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। আর বাকি সকল করদাতার ক্ষেত্রে ই রিটার্নটাই বাধ্যতামূলক। সে 5 জনের মধ্যে আপনি পাবেন মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে তার প্রতিনিধি, মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে প্রতিনিধি ই রিটার্নের মাধ্যমে রিটার্ন দাখিল করতে বাধ্য নয়। এরপরে হচ্ছে যে বিদেশে থাকেন বা বিদেশি নাগরিক, ডিসেবল পারসন বা সিনিয়র সিটিজেন যাদেরকে বলি, প্রবীণ, তারা বাধ্য নয়। আর সকল ব্যক্তিই কিন্তু ই রিটার্নে রিটার্ন দাখিল করতে বাধ্য আইনগতভাবে।
আচ্ছা, এখন একটা বিষয় আমাদেরকে একটু যদি ক্লিয়ার করেন যে মানে আইনে কোন কোন বিষয়ের উপরে কর দেওয়ার ব্যাপারে বলা হয়েছে আর কি। দেখেন, ইনকাম ট্যাক্স দিবে হচ্ছে একজন করদাতা তার আয়ের উপরে। কারণ আমরা বলছি যে ইনকাম ট্যাক্স, তার মানে হচ্ছে আয়ের সাথে সম্পৃক্ত ট্যাক্স। রাইট। আমাদের ইনকাম ট্যাক্স আইনে এই বিষয়টা বলা আছে। আমাদের যদি আপনি ইনকাম ট্যাক্স আইন 2023-এর সেকশন 30 দেখেন, তখন দেখবেন সেখানে বলা আছে 7 হেডস অফ ইনকাম, 60টি আয়ের কথা বলা আছে। যেমন স্যালারি আয়, ভাড়া আয়, কৃষি আয়, পেশার আয় বা ব্যবসার আয়, আর্থিক পরিসম্পদ থেকে আয়, ক্যাপিটাল গেইন ইনকাম এবং আদার সোর্সেস ইনকাম। এছাড়াও যদি আমরা প্র্যাকটিক্যালি কাজ করি তখন দেখি ই রিটার্ন হোক বা অন্যান্য প্রাসঙ্গিক আইনে, কারণ ইনকাম ট্যাক্স আইন তো শুধুমাত্র একটি সেকশন দিয়ে চলবে না, সেখানে আরও 4টি আয়ের কথা বলা আছে। যেমন সেখানে আরও বলা আছে আপনার ফার্মের আয়ের অংশ, স্বামী স্ত্রীর আয়ের অংশ, ফরেন ইনকাম এবং এক্সামটেড ইনকাম। তাহলে আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স আইন এবং রুলস বা আপনি তফসিল সব কিছু মিলে টোটালি আমার 11 ধরনের ইনকামের উপর ট্যাক্স আরোপিত হবে। স্যার একটু আমরা একটা প্রশ্ন নেই, একটু প্রশ্ন নিয়ে দর্শকের। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, পাবনা থেকে বলছি। ট্যাক্স ফাঁকি দেওয়ার শাস্তি কি হতে পারে সেটা জানতে। জি ধন্যবাদ। জি, আমাদের দর্শক যেটি জানতে চেয়েছেন যে ট্যাক্স যদি কেউ ফাঁকি দেয় তাহলে তার কি ধরনের পানিশমেন্ট? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, দর্শককে ধন্যবাদ জানাতেই হবে, কারণ এই বিষয়টা ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে ট্যাক্স ফাঁকি দেয়। দেখেন, ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়ে কয়েকভাবে ফাঁকি দেওয়া যায়। যেমন আপনি আয় গোপন করেন, তথ্য গোপন করেন, যদি এরকম কোনো গোপন করেন সেক্ষেত্রে ফৌজদারি অপরাধে আপনি অপরাধী হবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। এছাড়াও আমাদেরকে বলা আছে যিনি রিটার্ন দাখিল করতে বাধ্য কিন্তু রিটার্ন দাখিল করেন নাই, তিনিও ট্যাক্স ফাঁকি দিচ্ছেন কারণ রিটার্নই দেন নাই, সেক্ষেত্রে তাকে গভর্নমেন্ট সার্ভিসগুলো বন্ধ করে দিতে পারে। যেমন ধরেন তার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে পারে, তার স্যালারি বন্ধ করে দিতে পারে, তাছাড়া তাকে জরিমানা করা হতে পারে। এরপরও যদি সে রিটার্ন দাখিল না করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনে এক্সপার্টি অ্যাসেসমেন্ট হতে পারে। এটা আমাদের কিন্তু আইনে স্পষ্ট 266 সেকশনে বলা আছে। আচ্ছা আচ্ছা, এখন যারা জিরো রিটার্ন দাখিল করে, আমি যদি একটু জানতে চাই যে অনেকেই দেখা যায় যে রিটার্ন সাবমিট করছেন বাট জিরো রিটার্ন দাখিল করছেন, এটাকে এ ব্যাপারে আইনের আসলে এখন বর্তমানে আইনের দৃষ্টিভঙ্গিটা কি? আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, কারণ এখন বর্তমানে আমরা এই জিরো রিটার্ন কনসেপ্ট শুনি, বাট আইনে জিরো রিটার্ন বলতে কিচ্ছু নাই, এটা হতেও পারে না। কারণ আয়কর রিটার্ন অর্থ কি? আয়কর রিটার্ন অর্থ হচ্ছে একজন ব্যক্তি তার 5টি তথ্য সেখানে দিবেন। 1 নম্বর হচ্ছে তার সকল আয়ের তথ্য, যে 11টি ইনকামের কথা আমি বললাম সেই 11টি ইনকামের তথ্য তিনি দিবেন। পাশাপাশি তার সকল সম্পদের তথ্য দিবেন। তার মানে হচ্ছে তার যত ধরনের সম্পত্তি আছে, যা দেশে হোক দেশের বাইরে হোক, তার এটা স্থাবর হোক অস্থাবর হোক, এমনকি তার একটি মোবাইল আছে, সেই ডিক্লারেশনও কিন্তু আমাদের আয়কর রিটার্নে দিতে হবে। তার মানে সকল সম্পদের ইনফরমেশন থাকবে। সকল বিনিয়োগ, করদাতা যত ক্ষেত্রে বিনিয়োগ করেছে, যেমন সে এফডিআর বিনিয়োগ করতে পারে, সে ডিপিএসে বিনিয়োগ করতে পারে, সে সঞ্চয় পত্রে বিনিয়োগ করতে পারে, সে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে, এই সকল বিনিয়োগের তথ্য থাকবে, সকল দায় এবং সম্পদের তথ্য থাকবে। এছাড়াও তার জীবনযাত্রা সংক্রান্ত যত ব্যয় আছে সকল ব্যয়ের তথ্য থাকবে। তার মানে হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন হচ্ছে একটি কমপ্লিট রিটার্ন, যেখানে একটি ব্যক্তির যাবতীয় সকল সম্পদ, সকল ব্যয়, সকল আয়ের তথ্য থাকে। এখন বলেন তো, একজন ব্যক্তিকে এমন থাকা সম্ভব যিনি টিন ওপেন করেছেন যার কোনো আয় নেই, কোনো ব্যয় নেই, কোনো সম্পদ নেই? তাহলে তো জিরো রিটার্ন হলো না, জিরো ট্যাক্স হতে পারে। কারণ আমরা বলেছি যে সবার উপর ট্যাক্স নাই। ইনকাম যদি 3.5 লাখের নিচে হয় জিরো ট্যাক্স হবে, কিন্তু জিরো রিটার্ন হবে না। এখন আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময় দোকান থেকে এই ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে জিরো রিটার্ন। এটা আসলে মারাত্মক অপরাধ, যেখানে আইন বলছে যে 5 বছর পর্যন্ত আপনার তথ্য গোপন করার কারণে জেল হতে পারে। এই বিষয়টি সকলের সতর্ক হওয়া উচিত। আমার মনে হয় দর্শক ক্লিয়ার হয়েছে, আপনাদের একদম স্পষ্ট হয়েছে। আপনি যদি আরেকটু স্পষ্ট করে বলেন, বিশেষ করে চাকরিজীবী যারা আছে তাদের রিটার্ন দাখিল করার ক্ষেত্রে তাদের প্রসেসটা কি হবে, এই ক্ষেত্রে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, সরকারি কর্মকর্তা কিংবা বেসরকারি চাকরিজীবী, প্রাইভেট কোম্পানিতে যারা জব করছেন,
এই ব্যাপারে যদি একটু বলেন আমাদের। খুবই চমৎকার প্রশ্ন, কারণ আমরা দেখি যে অনেকেই যারা রিটার্ন সাবমিশন করেন ম্যাক্সিমাম স্যালারিড ইনকাম, রাইট। তা তাদের ইনকাম বিষয়গুলো আমাদের আইনের সেকশনে আপনি যদি দেখেন 33, 32, 34 এই সেকশনগুলোতে তাদের সম্পর্কে বলা হয়েছে। পাশাপাশি আমাদের তাদের সম্পর্কে আরেকটি এসআরও আছে, এসআরও 7/2023, এবং আমাদের এই আয়কর আইন 2023-এর 6ষ্ঠ তফসিলে কিছু এক্সামশন সুবিধাও দেওয়া হয়েছে। এখন কিভাবে তারা রিটার্নটি করবে? প্রথমত তারা ডকুমেন্টগুলো রেডি করবে, দেন তারা দেখবে যে তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, অর্থাৎ প্রাইভেট স্যালারি হোল্ড করে, তখন তার যে টোটাল স্যালারি পাবেন সেখান থেকে 6ষ্ঠ তফসিল অনুযায়ী 5 লক্ষ টাকা অথবা 1/3, এটার মধ্যে যেটা কম এটা তিনি ট্যাক্সে এক্সামশন ইনকাম হিসেবে দেখাতে পারবেন। বাকি ইনকামের উপরে তিনি ট্যাক্স দিবেন, তার মানে তার জন্য একটি সুযোগ থাকছে। যিনি গভর্নমেন্ট এমপ্লয়ি তার ক্ষেত্রে আমাদের 7 নম্বর এসআরও 2023 সালের এই এসআরওটি জারি হয়েছে। সেখানে বলা আছে মাত্র 3টি বিষয় করযোগ্য হবে, একটা হচ্ছে মূল বেতন, উৎসব ভাতা এবং বোনাস। আর বাকি যত ফ্যাসিলিটি তিনি পাবেন, আরও প্রায় 42 ধরনের ফ্যাসিলিটি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পেতে পারেন, সকল কিছুই থাকবে ট্যাক্স এক্সামশন, অব্যাহতি, তার এটার উপর ট্যাক্স দিতে হবে না। এছাড়াও আমাদের আইনের 6ষ্ঠ তফসিলে কিছু ব্যক্তির কথা বলা রয়েছে, যেমন ধরেন পেনশন ইনকাম, তিনি জব চলে গিয়েছে এখন পেনশনে আছেন, তার সম্পূর্ণ ইনকামটাই অব্যাহতি। এরপরে যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করে তাদেরটা 6ষ্ঠ তফসিলের 1 নম্বর প্যারাতে বলা হচ্ছে তাদের ইনকামটা অব্যাহতি। আরেকটি বিষয় আছে, যারা অ্যাম্বাসিতে জব করেন, যদি তারা সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিক হন তাদেরটাও আইন বলছে অব্যাহতি। এরকম বিভিন্ন প্রকার স্যালারির ক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স আইন কিছু বিশেষ সুযোগ সুবিধা রেখেছে। এখানে আপনি যেমনটি বলছিলেন যে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে সেক্ষেত্রে 3টি বিষয়ের কথা বলেছেন, বাট আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ার হতে চাই যে যেমন ধরেন তাদের এর বাইরেও কিছু ভাতা থাকে, যেমন চিকিৎসা ভাতা, বা হচ্ছে সে যদি কোনো গৃহ কর্তৃ মানে সহায়ক কোনো কর্মচারী নিয়োগ দেয় সেটার জন্য সে যদি কোনো ভাতা পায়, অথবা তার ছুটি। হ্যাঁ, আমি এই বিষয়গুলোই বললাম, মানে এটার বাহিরে আরো 42 ধরনের ফ্যাসিলিটি তিনি পেতে পারেন, 42 পার্টিকুলারসে স্যালারি তিনি পেতে পারেন, এবং বাড়ি ভাড়া পেতে পারেন। এটার উপরে কি কর হবে না? এটার উপর কোনো ট্যাক্স হবে না, এটা এক্সামশন দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, আমার মনে হয় যে ক্লিয়ার। আমি যদি আরেকটু মানে অন্য বিষয়ে যেতে চাই, যে চাকরিজীবীদের কথা থাকলো, বাট ঢাকার শহরে বা বিশেষ করে বিভিন্ন সিটিতে দেখা যায় যে অনেক বাড়িওয়ালা থাকেন, বিভিন্ন বাড়ি ভাড়ার উপরে তাদেরকে কর দিতে হয়, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে প্রক্রিয়াটা কি হবে? দেখেন, আমাদের ইনকাম ট্যাক্স আইন 2023-এর সেকশন 35 থেকে 39 পর্যন্ত আমাদের ইনকাম ফ্রম রেন্ট এই বিষয়টা আলোচিত হয়েছে। তো ইনকাম ফ্রম রেন্টের মূল বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র বাড়ি ভাড়া না, অন্য কিছু ভাড়ার ইনকামও আসতে পারে। যেমন আপনার একটি গাড়ি আছে, সেখান থেকে ভাড়া ইনকাম হতে পারে, সব কিন্তু একই সেকশনের আলোকেই হবে। তা বাড়ির মালিক যারা আছেন তারা যখন রিটার্নটি তৈরি করবেন তাদের জন্য 2টি সেকশন মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সেকশন 37, যেখানে প্রথম তাদেরকে মোট ভাড়ার ডিক্লারেশন দিতে হবে, যে আমি বাড়ি থেকে, ধরেন তার 5 তলা একটা বিল্ডিং, 10টি ফ্ল্যাট, তাহলে তিনি এই 10টি ফ্ল্যাটের মোট ভাড়া কত পান, গ্রস রিসিট, এটাকে আমাদের আইন বলছে বার্ষিক মূল্য বা অ্যানুয়াল ভ্যালু, এটা ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পরে তারপরে সেকশন 38 অনুযায়ী তিনি সেখান থেকে কিছু ডিডাকশন বাদ দিতে পারবেন খরচ হিসাবে। যেমন ধরেন বাড়ি করার সময় তিনি লোন নিয়েছিলেন, এই লোনের ইন্টারেস্ট বাদ দিতে পারবেন। বাড়ির এগেনিস্টে তিনি বিভিন্ন কর পরিশোধ করেছেন, ফর এক্সাম্পল সিটি কর্পোরেশন ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, এগুলো বাদ দেওয়ার সুযোগ পাবেন। তিনি এই বাড়ি করার সময় দেখা যাচ্ছে যে কোনো ইন্স্যুরেন্স করেছিলেন, ঝুঁকি বিমা, তার প্রিমিয়াম খরচ হিসেবে বাদ দিতে পারবেন। এরপরে মেরামত, আদায়, বিভিন্ন খরচ তো হয়, কেয়ারটেকার রেখেছেন, সেই খরচগুলো বাদ দিতে পারবেন। যদি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেন 25% টোটাল ইনকামের, আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে দেন সেক্ষেত্রে 30% টোটাল ইনকামের, এগুলো তিনি খরচ হিসেবে বাদ দিতে পারবেন। বাদ দেওয়ার পরে তার হয়ে যাবে নিট ভাড়া। নিট ভাড়ার উপর তিনি একদম নিয়মিত হারে ট্যাক্স রেট যেটা আছে, নিয়মিত কর হারে তিনি ট্যাক্স প্রদান করবেন। তার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, আমি যদি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, বিশেষ করে যে ব্যবসায়ী যারা আছেন, বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করছেন, তাদের
আয় আছে, ব্যয় আছে, তারা রিটার্ন দাখিল করার ক্ষেত্রে তাদের প্রসিডিউরটা কেমন হবে বা এই ব্যাপারে আইনে কি বলেছে? হ্যাঁ, দেখেন আমাদের ব্যবসায়ীর নেচার হচ্ছে তিনটে, যদি আপনি দেখেন, একটা হচ্ছে সোল প্রোপাইটার, একটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানি। দ্য সোল প্রোপাইটারশিপ, পার্টনারশিপ ফার্ম, কোম্পানি, এই তিনটির জন্য কিন্তু তিনটি আলাদা ধরনের ট্যাক্স অ্যাপ্লাই হয়। আমরা যদি সোল প্রোপাইটারশিপের কথা বলি, যেমন একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান, যদি তাদের কথা আপনি বলেন, তারা ব্যক্তি রিটার্নের আলোকে পড়বে, তাদের রিটার্ন হবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল। আমি একজন প্রোপাইটার, আমার রিটার্ন দিলেই হয়ে যাবে, আমার আলাদা কোনো ব্যবসায়িক রিটার্ন নেই। সেক্ষেত্রে আমি বলবো আমার ওই ইন্ডিভিজুয়ালের মধ্যে ব্যবসাটা ইনক্লুড হবে। সেক্ষেত্রে আমি ব্যবসা রিটার্নটা কিভাবে দেখাবো, এর প্রসিডিংসটা কি, এটা আমাদের সব থেকে দুটি সেকশন খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে। একটা হচ্ছে সেকশন 49 আর হচ্ছে 55। আমরা যে আয়টা দেখাবো সে আয় থেকে আমাদের কিছু খরচ বাদ যাবে, তারপরে তো আমরা নিট ইনকাম করবো, তাই না? তো এই খরচ যে বাদ যাবে এর প্রসিডিংসটা বলা আছে যে কোন খরচগুলো আপনার অ্যালাউ হবে সেকশন 49-এ এবং কোন খরচগুলো আপনার অ্যালাউ হবে না, এটা বলা আছে সেকশন 55-এ। এই দুটি সেকশনকে আমি অ্যানালাইসিস করে আমরা আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করব এবং ব্যালেন্স শিট তৈরি করব, অর্থাৎ বিজনেসের অ্যাসেটের ব্যালেন্স শিট তৈরি করব। সেখানে যে নিট ইনকামটা হবে সেই ইনকামের উপরে আমরা ব্যক্তি হারে ট্যাক্স দিব, তখন আর কর্পোরেট ট্যাক্স আমাদের উপর আরোপিত হবে না। রাইট, ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় জানছি। দর্শক, আমাদের আরও কিছু প্রশ্ন আছে অতিথির সাথে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আইন জিজ্ঞাসায়। কথা বলছিলাম আয়কর আইন এবং আয়কর রিটার্ন নিয়ে। আমরা দর্শকের কাছে শুনছিলাম প্রশ্নগুলো এবং উত্তর নিয়েছিলাম আমাদের অতিথির কাছ থেকে। আমরা আবার একটু যদি আলোচনায় যাই, আপনি বলছিলেন ব্যবসায়ীদের রিটার্ন দাখিলের কথা। আমি যদি একটু কৃষি ক্ষেত্রে যারা কৃষি আয় আছে যাদের, তাদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে আইন কি ধরনের সুযোগ সুবিধা বা বাধ্যবাধকতা দেয়? হ্যাঁ, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখেন, আমাদের ইনকাম শুধুমাত্র যে কৃষি থেকে থাকে এরকম নয়, যে একজন ব্যক্তি কৃষক হতে পারে, আবার যিনি কৃষক নয় তারও কিন্তু কৃষি ইনকাম থাকতে পারে। তাহলে দুইভাবে বিষয়টি কৃষি ইনকামের কোশ্চেনটা আসতে পারে। তা আইনে শুধুমাত্র যাদের কৃষি ইনকাম আছে, অর্থাৎ যারা প্রফেশনালি কৃষক, তাদেরকে একটু বেনিফিটেড করেছে, তাদের জন্য একটু বেশি সুযোগ দিয়েছে। এটা আমাদের যখন প্রথম ইনকাম ট্যাক্স আইন হয়েছিল, বলেছিলাম 1860 সালে, তখনও কিন্তু তাদের জন্য একটু বেশি সুযোগ ছিল। বর্তমান আইনেও কিন্তু তাদের জন্য একটু বেশি সুযোগ আছে, অর্থাৎ তাদের আয়ের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত এক্সামশন দেওয়া আছে। যেমন অন্য ব্যক্তির ক্ষেত্রে 3.5 লাখ এক্সামশন, তাদের ক্ষেত্রে এটা 5 লক্ষ পর্যন্ত এক্সামশন। এর পরবর্তী ইনকামের উপর তাদের ট্যাক্স আরোপিত হবে এবং তাদের হিসাবের ক্ষেত্রেও একটু সহজীকরণ করা আছে। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 43-তে বলছে, যদি একজন কৃষক হিসাব না রাখে বলতে কি বোঝায়, যে অনেক কৃষক কিন্তু হিসাব রাখা সম্ভব না, যে তাদের পারচেস কত, তাদের সেলস কত, এই বিষয়গুলো কিন্তু সম্ভব না। তখন তাদের ক্ষেত্রে কি হবে? আইন বলছে তাদের 40% প্রফিট দেখাবে, 60% খরচ দেখাবে। সহজ হয়ে গেল, এখানে আইন মেনে নিবে খরচ কোন কোন খাতে হয়েছে, কিভাবে হয়েছে, কোনো বিষয় নাই। আর যদি হিসাব রাখে, সেক্ষেত্রে সেকশন 42-তে কিছু নির্দেশনা দেওয়া আছে যে এই খরচগুলো আপনি দেখাতে পারবেন, তারপরে তিনি প্রফিট ক্যালকুলেট করবেন, তার উপর ট্যাক্স আরোপিত হবে। আর যদি কৃষকের অর্থাৎ কৃষির পাশাপাশি যদি অন্য সোর্সে ইনকাম থাকে, অন্য সোর্স বলতে শুধুমাত্র আর্থিক পরিসম্পদ ব্যতীত এছাড়া অন্য ইনকাম থাকলো, যেমন একজন স্যালারিড পার্সন, তারও কৃষি ইনকাম থাকতে পারে, সেই ব্যক্তি কিন্তু এই ফ্যাসিলিটি পাবে না। মানে নিরেট কৃষক যিনি, তিনি শুধুমাত্র সুযোগটা পাবেন, কারণ তার জন্য আইন সুযোগ দিবে। কিন্তু আমার অন্য বাড়ি ভাড়া আছে, তার পাশাপাশি কৃষি জমি থাকতে পারে, ইনকাম থাকতে পারে, আমাকে সেই সুযোগটা দিবে না। রাইট। আমি একটু যদি দর্শক, আমাদের একজন ফেসবুকে উনি কমেন্টে প্রশ্ন করেছেন, আমাদের ফারুক হোসাইন, উনি জানতে চেয়েছেন কোন কোন বিষয়ে রিটার্নের সঠিকভাবে উপস্থাপন না করলে রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচিত হতে পারে। আমরা দেখেছি যে এনবিআর অডিট লিস্ট প্রকাশ করেছে, তো আসলে এই ব্যাপারে একটু দর্শকের প্রশ্নটা যদি আপনি বলতেন। দেখেন, এই বিষয়টা কিন্তু এখন সব থেকে জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখছি যে ইতিমধ্যে এনবিআর একটি অডিট লিস্ট প্রকাশ করেছে। আপনি যেমনটি বললেন যে এনবিআর ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন যে কাদের ফাইলগুলো অডিটের জন্য নির্বাচিত হচ্ছে। এখন একটি ফাইল আপনি রিটার্ন দাখিল করলেন, আমরা রিটার্ন দাখিল করি হচ্ছে সেকশন 180-র অধীনে, যেটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট। আমরা নিজেরা নিজের আয়
নিজের ব্যয় সব কিছু নিজেরই ডিক্লেয়ার করি, মানে সেলফ হয়, স্বয়ংক্রিয়ভাবে স্বনির্ধারিত পদ্ধতিতে হয়ে থাকে। এখন আপনি যে ডিক্লারেশন দিয়েছেন, এনবিআর তো এটা সম্পূর্ণ বিশ্বাস করবে বা এটাই সঠিক, এটা হতে পারে না, তাই না? নাও হতে পারে, গ্যাপ থাকতে পারে। তো এখন আমরা যদি রিটার্নটি সঠিকভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ফাইল অডিটে পড়ার সম্ভাবনা বেশি। তো এনবিআর আপনি কোন বিষয়গুলো দেখে? আমরা যখন প্র্যাকটিস করি, আমরা তো এই বিষয়গুলো নিয়ে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় আমাদের, অ্যাপিল ট্রাইব্যুনাল, তখন বিভিন্ন বিষয়গুলো থেকে কোশ্চেন করে। আমার অভিজ্ঞতার আলোকে আমি যদি দেখি যে ইনকাম ট্যাক্স ফাইলগুলো কী কারণে অডিটে পড়ে, কোন বিষয়গুলো সেখানে গ্যাপ থাকলে অডিটে করে, তখন আমি অ্যানালাইসিস করে দেখেছি যে কয়েকটি বিষয় তারা গুরুত্ব দেয়। এক নম্বর হচ্ছে আপনার আয় গোপন করা। আপনি আয় গোপন করেছেন কিনা, আপনি সম্পদ গোপন করেছেন কিনা। যেমন ধরেন আপনার বিল্ডিং আছে, আপনি দেখান নাই, আপনার গাড়ি আছে, আপনি দেখান নাই, আপনার সঞ্চয়পত্র আছে, আপনি দেখান নাই। এই বিষয়গুলো কিন্তু এনবিআর জানে। আপনি মনে করতেছেন যে আপনি হাইড করেছেন, বাট এনবিআর কিন্তু এই বিষয়গুলো জানে। কিভাবে জানে? এনবিআর যে টিআইএন নম্বরটি আছে, এটা সার্চ দিলে আপনার নামে কয় টাকা সঞ্চয়পত্র আছে তারা দেখতে পায়, আপনার নামে কয়টা মিটার আছে তারা দেখতে পায়, আপনার নামে কয়টি গাড়ি আছে তারা দেখতে পায়। তাহলে এগুলো হাইড করার কিছু নাই। এখন যদি ওইটা আপনি হাইড করে ফেলেন, ওরা সার্চ দিল যে তার নামে গাড়ি আছে, তাহলে আপনার ফাইলটা অডিটে পড়বেই। এভাবে করে দেখা যাচ্ছে যে অনেক বিষয় হয়। যেমন আপনি একটি বাড়ি নির্মাণ করেছেন, তার কনস্ট্রাকশন কস্ট আপনি সঠিকভাবে উল্লেখ করেন নাই, পিডব্লিউডি রেট অনুযায়ী করেন নাই, অথবা আপনার ব্যাংকে যে জমা হয়েছে, আপনার ব্যবসা ইনকাম রয়েছে, সেই পরিমাণ সেলস নাই। দেখা যাচ্ছে ব্যাংকে জমা 10 কোটি, আপনি সেলস দিয়েছেন 1 কোটি। কারণটা কি? আর 9 কোটি কি, যার ব্যাখ্যা এনবিআর জানতে চায়। এরকমভাবে আপনি যে সম্পদ গোপন করেন, আপনি ইনকাম কম দেখান, আপনার গত বছরের রিটার্নের সাথে এই বছরের রিটার্নে অসামঞ্জস্যপূর্ণতা, অর্থাৎ গত বছর রিটার্নে আপনার ইনকাম ছিল 10 লাখ, এবার ইনকাম 3 লাখ 5 লাখ, তাহলে কন্টিনিউশন ব্রেক, এটা একটা কোশ্চেনেবল ম্যাটার। এরপরে আপনার পারিবারিক খরচ, জীবনযাত্রার ব্যয়, এটা অত্যাধিক কম দেওয়া। ঢাকা শহরে আপনার দেখা যাচ্ছে যে বসবাস করেন, বাড়ি ভাড়া আছে, কিন্তু আপনার টোটাল খরচ দেওয়া 2 লাখ। এটা অসামঞ্জস্যপূর্ণতা বা আয়ের সাথে খরচের যে অসামঞ্জস্যপূর্ণতা, এই বিষয়গুলোর কারণে কিন্তু একটি ফাইল অডিটের জন্য নির্বাচিত হতে পারে। সেই ক্ষেত্রে করণীয় কি? যদি অডিটের জন্য কোনো ফাইল নির্বাচিত হয়, তখন ওই করদাতার ওই মুহূর্তে তার করণীয় কি আসলে? দেখেন, আমি একটি কথা বলি, এটা খুবই ইফেক্টিভ হবে, কারণ আমরা আসলে বিপদে না পড়লে কিন্তু এক্সপার্টের কাছে যাই না। এখন রিটার্নগুলো কারা করছে? আয়কর রিটার্নগুলো দেখা যাচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো করছে, আমি কিন্তু আইন জানি না। কারণ আমি বললাম যে ইনকাম ট্যাক্স রিটার্নটি করতে হলে আমাদের আইন অনুগভাবে করতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে, আইনগত রিটার্ন হতে হবে। এটা কিন্তু ইচ্ছামতো বিষয় না, কারণ এই আইনটি প্রতিনিয়ত চেঞ্জেস হচ্ছে। তাহলে ইনফরমেশনগুলো আমাদের থাকতে হবে। তা এই যে ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে দিতে পারেননি বা সঠিক জায়গায় আপনি দিতে পারেননি, আপনি ভুল করেছেন, তখন তো রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এখন তারপর আমাদের কাছে আসে, এক্সপার্টের কাছে আসে। কিন্তু প্রথম যদি সে রিটার্নটি সঠিকভাবে করতো, এক্সপার্টদের পরামর্শ নিত, একজন ভালো আইনজীবীর কাছে যেত, তাহলে কিন্তু এই প্রবলেমটাই ফেস করতো না। আমাদের যখন দেখা যাচ্ছে যে একটি সমস্যায় পড়ে, আপনি নার্সের কাছে যদি অপারেশন সার্জারি করতে যান, তখন কেমন হয় বলে? সে তো আপনাকে বিপদে ফেলবে, আপনার লাইফ রিস্ক হয়ে যাবে। পরবর্তীতে আপনি সার্জনের কাছে গেলেও কিন্তু কাজ হবে না। ঠিক প্রথম রিটার্নটি যদি সঠিকভাবে না করা যায়, এই অডিট মোকাবেলা খুবই কঠিন কাজ। যেমন আমি এক্সাম্পল দিলাম, আপনার একটি গাড়ি আছে, আপনি গাড়িটি দেখান নাই, তাহলে এটা কি হয়েছে? হাইড হয়েছে, অপ্রদর্শিত হয়েছে। এখন পরবর্তীতে আপনার এটা কি দেখানোর সুযোগ আছে? ওইটার উপর ট্যাক্স কিন্তু আপনার দিতে হবে। অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা মিনিমাইজ করতে পারি, এটা অ্যাপিল করে, ট্রাইব্যুনাল করে, অথবা হাইকোর্টে যেয়ে যদি তারা আইনের বাহিরে যে আপনার উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করে, সেক্ষেত্রে আমরা রিমেডি দিতে পারি। কিন্তু যদি আপনি মেজর কোনো ভুল করে থাকেন, সম্পদ গোপন করে থাকেন, তাহলে এখানে আসলে ওইভাবে রিমেডি দেওয়ার সুযোগ থাকে না। মানে আমাকে আগেই সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, আপনি সার্জনের কথা বলছিলেন, আমাদেরকে একজন সার্জনের প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে ডাক্তারদের ভিজিট থেকে যে আয় হয়, সেটার আয়কর দিতে হয় কিনা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তাকে ধন্যবাদ। দর্শক দেখেন, ডাক্তারের যে ভিজিট পাবেন, ইনি হচ্ছে প্রফেশন, এটা ইনকাম ফ্রম প্রফেশন। ইনকাম ফ্রম প্রফেশন এবং বিজনেস, এই দুটি বিষয় কিন্তু আমাদের একই ধারায় আনা হয়েছে। অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে যে সেকশনগুলো অ্যাপ্লিকেবল,
ইনকাম ফ্রম প্রফেশনের ক্ষেত্রে সেই সেকশনগুলো অ্যাপ্লিকেবল। প্রফেশন বলতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি অ্যাডভোকেসি করেন, আপনারও তো ফিস আছে, এখন এর উপর ট্যাক্স দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ট্যাক্স আরোপিত হবে। সেখানে দুই ধরনের বিষয় থাকে। একটি হচ্ছে যদি কন্ট্রাকচুয়াল আপনার সেখান থেকে উৎসকর কর্তন করে, সেক্ষেত্রে সেকশন 90-তে আপনার এই ইনকামটা যাবে। আর যদি আপনার কাছ থেকে উৎসকর্তন না করে, যেমন আপনি ফি পান, অনেক ক্ষেত্রে উৎসকর্তন করে না, শুধুমাত্র কোম্পানিতে কনসালটেন্সি দিলে উৎসকর্তন করে। তা দুটো বিষয় কিন্তু, তা ডাক্তাররা যদি কোনো কোম্পানিতে কনসালটেন্সি দেয় সেক্ষেত্রে উৎসকর্তন হবে। যদি সে নিজে একজন রুগী দেখেন, ফিস পায়, এটার উপর তিনি ট্যাক্স দিতে হবে। এই টোটাল ইনকামটাই তার ইনকাম হিসাবে কাউন্ট হবে এবং তার জিপি হচ্ছে 100%। সেখান থেকে যদি তার অ্যাডমিন কোনো খরচ থাকে সেই খরচগুলো তিনি বাদ দিতে পারবেন। নিজস্ব চেম্বার ভাড়া থাকতে পারে, তার একটা এমপ্লয়ি থাকতে পারে, সেই খরচগুলো বাদ দিয়ে নিট ইনকামের উপর তিনি ট্যাক্স দিবেন। এখন আরেকটা বিষয়, এই ডাক্তারদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, অ্যাডভোকেটের ক্ষেত্রে আমাদের রুলসে একটি কথা বলছে, এটা হচ্ছে রুলস 8, 1984 সালের যে ইনকাম ট্যাক্স রুলস, সেই 8-এ বলছে তাদেরকে হিসাব বা রেজিস্টার সংরক্ষণ করতে হবে, যে আপনি কয় টাকা ভিজিট পেলেন, কয় টাকা আপনি ফি পেলেন, এটা লিখিত আকারে ডকুমেন্টারি হতে হবে। এটার জন্য বিধি 8-এ আমাদের কিছু ডকুমেন্টস দেওয়া আছে, ওইভাবে আপনাকে রেজিস্টার মেইনটেইন করতে হবে। এটা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজিস্টারটা মেইনটেইন হয় না। এটা অনেকেই জানে না, এটা তো আইনগতভাবে আপনি বাধ্য, হয়তো বা আপনি জানেন না এই কারণে করেন না, কিন্তু রেজিস্টার মেইনটেইন করা আপনার জন্য বাধ্যতামূলক, আপনাকে করতেই হবে। এবং ইনকাম ট্যাক্সে যখন অডিটে পড়ে তখন আমাদের কাছে এই ভাউচার চায়, রেজিস্ট্রেশন চায়, যে আপনি আসলে হিসাব রেখেছেন কিনা। হিসাব ব্যতীত আপনি কিভাবে আপনি ডিক্লেয়ার করবেন যে আমার ইনকাম 10 লক্ষ টাকা? সেই ডিক্লারেশনটার মধ্যে তো মানে ভুল থেকে যাওয়ার বা মানে ধারণা প্রসূত হলে যেটা হয়, ডকুমেন্টারি একটি বিষয়, যে আমার আয় এত, আমার ব্যয় এত, নিট ইনকাম এত টাকা, এগুলো ডকুমেন্টারি বিষয়, সেখানে হিসাব ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। যে জনাব ইমতিয়াজ আমাদেরকে যদি আরেকটা বিষয় ক্লিয়ার করেন, যে আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, আমরা যখন প্র্যাকটিসে আছি তখন দেখা যায় অনেকেই হচ্ছে রিটার্ন সাবমিশনের জন্য যখন আমাদের কাছে আসেন, ওনাদের মধ্যে, ক্লায়েন্টের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে কম রিটার্ন দাখিল করতে চায় আর কি। তো এই প্রবণতা বা কম ট্যাক্স দিতে চায় আর কি। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি একটি বিষয়। দেখেন, ইনকাম ট্যাক্স কমানোর সুযোগ আছে, কিন্তু আইনগতভাবে আপনি কমাতে পারবেন আইনগতভাবে। একজন ব্যক্তির, যেমন আমি স্যালারি ইনকামের কথা বললাম, বিভিন্ন সোর্সে 11 প্রকার ইনকামের কথা আমরা বললাম, সেখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে আপনি ট্যাক্স কমানোর একটি অপশন আছে, আপনার যে গ্রস ট্যাক্স, এটাকে বলা হয় রিবেট। গভর্নমেন্টে কিন্তু ট্যাক্সের উপর ডিসকাউন্ট দেয়, এটাকে বলা হয় রিবেট। সেখানে শর্তটা কি, কন্ডিশনটা কি, আমাদের 6ষ্ঠ তফসিল, এই আইনে 8টি তফসিল আছে, তার মধ্যে 6ষ্ঠ তফসিলে 3 নম্বর অংশে বলা আছে, নির্ধারিত কিছু খাত দেওয়া আছে, যে এই খাতে যদি আপনি বিনিয়োগ করেন, ইনভেস্ট করেন অথবা ডোনেট করেন, সেই ডোনেশন এবং ইনভেস্টমেন্টের উপরে আপনি নির্দিষ্ট হারে রেয়াত পাবেন। এই নির্দিষ্ট কত টাকা রেয়াত পাবেন, মানে ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন, ডিসকাউন্ট বলে মানুষ সহজে বুঝতে পারে, এটা আমাদের বলা আছে ইনকাম ট্যাক্স আইনের সেকশন 78-এ, যে কয় টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। সেখানে 3টি ফিগার কথা বলা আছে। একটা হচ্ছে যা ইনভেস্টমেন্ট করবেন, যা বিনিয়োগ করবেন, এটার 15%, আর হচ্ছে আপনার যে ইনকাম, নিট ইনকাম, এটার 3%, আর সর্বোচ্চ 10 লাখ টাকা। এই 3টার মধ্যে যেটা কম, সেই পরিমাণ অ্যামাউন্ট আপনি ট্যাক্স থেকে ছাড় পাবেন, ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ একজন ব্যক্তির যা ট্যাক্স হয় সেখান থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আমরা ট্যাক্স কমাতে পারি। এই কমানোর ওয়ে আছে, বাট এটা হতে হবে এই আইনগত উপায়। ইনভেস্টমেন্টের কথা বলছিলেন, যে ইনভেস্টের গ্রাউন্ডগুলো যদি একটু দু একটা বলতে পারেন। দেখেন, এই 6ষ্ঠ তফসিলে আমাদের নির্ধারণ করা আছে, যেমন এখানে লিমিট আছে, যেমন আপনি লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারবেন, আপনি ডিপিএসে 1,20,000 পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, আপনি সঞ্চয়পত্র পারচেস করতে পারবেন 5 লক্ষ টাকা পর্যন্ত, আপনি শেয়ার মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। এগুলো আপনার বিনিয়োগের খাত। এছাড়াও চাকরিজীবী হলে আপনার কাছ থেকে পিএফ ফান্ডে টাকা কর্তন করবে, জিপিএফ ফান্ড আছে, রিকগনাইজ পিএফ ফান্ড আছে, বেনেভোলেন্ট ফান্ড আছে, কল্যাণ তহবিল আছে, সেখানে টাকা কর্তন করবে। এছাড়াও বিভিন্ন জায়গায় ডোনেশন করতে পারবেন, যেমন জাকাত তহবিলে আপনি ডোনেশন করতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট, যেমন প্রতিবন্ধী কল্যাণে প্রতিষ্ঠানে ডোনেট করতে পারবেন। এছাড়াও আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল আপনি ডোনেট করতে পারবেন, আইসিডিডিআরবিতে ডোনেট করতে পারবেন, সিআরপিতে ডোনেট করতে পারবেন। এরকমভাবে অসংখ্য জায়গা আছে যেখানে আপনি বিনিয়োগ করার সুযোগ আছে। আপনি ওই সমস্ত খাতে যদি বিনিয়োগ করেন বা ডোনেশন করেন, সেক্ষেত্রে আপনি রেয়াতের সুবিধা পাবেন। ওকে, জি, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। আপনি জাকাতের ডোনেশনের কথা বলেছেন, আমি এইটাকে ধরে যদি একটু জানতে চাই, অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে অনেকেই বলে যে ইসলামী আইন বা ইসলামী শরিয়া যদি প্রবর্তন হয় তখন
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত তোলা হবে। তো তখন যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত তোলা হয়, তো একই সাথে কি তা জাকাতদাতাকে আবার করও দিতে হবে তখন? বিষয়টা আপনি, জাকাত একটি ইসলামিক কনসেপ্ট আর ইনকাম ট্যাক্স একটি ভিন্ন কনসেপ্ট। আপনাকে মনে রাখতে হবে ইসলামে শুধুমাত্র জাকাত না, আরও কিছু ট্যাক্স আরোপিত হয়। যেমন আপনি ওসর বলেন, খারাজ বলেন, জিজিয়া কর বলেন, এই সমস্ত কনসেপ্ট ইসলামে আছে। তার মানে হচ্ছে জাকাতের পাশাপাশি আরও কিছু কর ব্যবস্থা ইসলাম রেখেছে, কারণ রাষ্ট্রের উন্নয়নের জন্য জাকাতের টাকা ব্যয় করার সুযোগ নাই। তাহলে এখানে জাকাত ব্যয় করতে হবে মাসারিফুজ জাকাত, 8টি খাতে, এটা আপনি জানেন। তাহলে জাকাত কিন্তু সব খাতে ব্যয় করা যাবে না। আর ইনকাম ট্যাক্স বা রাজস্ব যেটা, এটা কিন্তু সকল খাতে ব্যয় করা যাবে। তার মানে হচ্ছে ইসলামিক কনসেপ্ট হলেও সেখানে শুধু জাকাত থাকবে না, আরও কিছু ব্যবস্থা থাকবে। এটা জাকাতের অল্টারনেটিভ না, কিন্তু আরও কিছু সিস্টেম থাকবে, সেখানে ইনকাম ট্যাক্স থাকতে পারে। এটা কনফ্লিক্টেড না। অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা যদি খারাজ থাকে, উসর থাকে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট পারচেস করলে ট্যাক্স থাকতে পারে। ইনকাম বেশি হলে তার জন্য ট্যাক্স থাকতে পারে। এটা ইকুইটি বেসড ট্যাক্স, ব্যালেন্সিং সিস্টেম। হ্যাঁ, জাকাত তো ফার্স্ট প্রায়োরিটি। জাকাত থাকলে আপনি ট্যাক্স না রেখেও যদি চালাতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট ইসলামিক সমাজ ব্যবস্থা আমরা দেখেছি জাকাতের পাশাপাশি অন্যান্য কর ছিল, বিদ্যমান ছিল। এটা অনেকে বুঝে না। আর আপনাকে জাকাত দেওয়াটা ফরজ ইসলামিক পরিভাষায়। আর আমাদের আইনে কিন্তু এই ইসলামিক মূল্যবোধ লিখে ট্যাক্স দেওয়া সকলের জন্য ফরজ, বা বিষয়টা এরকম না। আমরা তো বলেছি সকলে কিন্তু ট্যাক্স দিবে না। তাহলে দুটো কিন্তু ভিন্ন কনসেপ্ট না, সকলে জাকাতও সকলে দিবে না। জাকাতও একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, সেখানে সিস্টেমটা ভিন্ন। জাকাতের কনসেপ্টটা হচ্ছে সম্পূর্ণ ইকুইটি বেসড। ধরেন আপনি ইনকাম করছেন 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকার উপরে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। কিন্তু জাকাত কিন্তু এটা না। জাকাত হচ্ছে ইনকামের উপরে খরচ করলেন, কত টাকা সম্পদ আপনার আছে, এটার উপর জাকাত। জাকাত হচ্ছে ইকুইটি বেসড। আর ইনকাম ট্যাক্স ভিন্ন কনসেপ্ট। যা ইনকাম করবেন তার উপর ট্যাক্স দিবেন, এখানে ইকুইটি নাই। ধরেন একজনে ইনকাম করলো, পরিবারের 2 জন সদস্য, 10 লাখ টাকা, তারও যে জাকাত, যদি সে 10 লাখ টাকা খরচ হয় তার ইনকাম ট্যাক্স, আর যার 10 লাখ টাকার এক টাকাও খরচ হয় নাই, হাউস ওয়াইফ 10 লাখ টাকা ইনকাম করেছে, তার ইনকাম ট্যাক্স একই, সেম। এখানে ইকুইটিতে ব্যালেন্স করা হয় নাই। আর ইসলামিক জাকাত ব্যবস্থায় ভিন্ন একটি কনসেপ্ট, যার সমকক্ষ বা সমতুল্য কোনো কনসেপ্ট হতে পারে না, এটা সম্ভব না। চমৎকার করে বললেন। আমার মনে হয় যে দর্শকরা এর মধ্য দিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি একটু যদি জানতে চাই যে কর কম দেওয়ার কথা আমরা জানতে চাইলাম, সর্বোচ্চ করদাতার জন্য আবার রাষ্ট্রর কি পুরস্কার বা কি ধরনের ব্যবস্থা রয়েছে এটার ক্ষেত্রে? দেখেন, আপনি যদি, এই কর দেওয়া তো সকলের একটি নাগরিক হিসেবে দায়িত্ব। কারণ আমি ট্যাক্স দিব, আমার টাকায় রাষ্ট্র উন্নত করবে, আমাকে ফ্যাসিলিটেট করবে। এখন এখানে দুটি বিষয়। ধরেন আপনি 10 টাকা ট্যাক্স দিয়েছেন, একজন 10 কোটি ট্যাক্স দিয়েছেন, কিন্তু 10 কোটি যিনি ট্যাক্স দিয়েছেন তিনি দাবি করতে পারবেন না যে আমি 10 কোটি টাকার বেনিফিট গভর্নমেন্টের কাছ থেকে পাবো। বেনিফিটটা পাবে সবাই সমানভাবে, ট্যাক্স কম বেশি হতে পারে তার ইনকাম অনুযায়ী। তাহলে যিনি 10 কোটি ট্যাক্স দিবেন তিনি 10 কোটির বেনিফিট ক্লেম করতে পারবেন না। তার অধিকার নাই যে আমি 10 কোটি ট্যাক্স দিয়েছি, আমাকে 10 কোটি টাকার বেনিফিট দেন। রাষ্ট্র তাকে বিভিন্নভাবে সম্মানিত করতে পারে, যেমন তাকে সিআইপি দিতে পারে, কিছু জায়গায় ফ্যাসিলিটেট করতে পারে, কিছু পুরস্কারের রিওয়ার্ডের ব্যবস্থা আছে। কিন্তু এর অর্থ এই না যে আমি সব থেকে বেশি ট্যাক্স দিয়েছি, আমার জন্য রাষ্ট্র এই টাকাই আমার পিছনে ব্যয় করবে, বিষয়টা এরকম নয়। আচ্ছা, আমরা আরেকটু যদি ক্লিয়ার হই যে অনেক সময় হয় যে করদাতা তিনি মনে করেন যে তার উপরে অতিরিক্ত কর আরোপ হয়েছে, এই ক্ষেত্রে তার আসলে অ্যাপিল করার জায়গাটা কোথায় বা সে কী ধরনের প্রতিকার পেতে পারে? দেখেন, ইনকাম ট্যাক্স যখন অ্যাসেসমেন্ট হয়, প্রথমত ইনকাম ট্যাক্সের মূল অ্যাসেসমেন্ট করেন হচ্ছে ডিসিটি, সার্কেলে যিনি থাকেন উপকর কমিশনার, তিনি অ্যাসেসমেন্ট করেন। অ্যাসেসমেন্ট এটা দুইভাবে হতে পারে। যেমন আপনার ফাইল যখন 182 অডিটে পড়ে তখন অ্যাসেসমেন্ট হইতে পারে। আপনি যদি 175 ধারায় রিটার্ন সাবমিশন করেন, সাধারণ রিটার্ন, তখন অ্যাসেসমেন্ট হইতে পারে। তাই আপনি যখন অ্যাসেসমেন্ট করছেন তখন তো আপনার ট্যাক্স আপনি ডিক্লেয়ার করেছেন। এই কোশ্চেনটা তখন আসে যখন ডিসিটি আপনার এই রিটার্নটি অ্যাসেসমেন্ট করে, ডিসিটি কর নির্ধারণ করে। তখন আমি প্রশ্ন করতে পারি যে আমার উপর ট্যাক্স বেশি আরোপিত হয়েছে। তাই এই ডিসিটি যদি আপনি 175 ধারায় সাধারণ রিটার্ন দেন তাহলে অ্যাসেসমেন্ট করবে, ফাইলটি অডিটেবল অ্যাসেসমেন্ট করবে। আবার আপনি ট্যাক্স রিটার্ন না দিলে ডিসিটি এক্সপার্টি অ্যাসেসমেন্ট করতে পারে 184 সেকশন অনুযায়ী। তখন আমাদের কোশ্চেনটা আসে যে আমাদের উপর তিনি বেশি ট্যাক্স আরোপিত করছেন কিনা। যদি আপনার এরকমটি মনে হয় যে আপনার প্রতি ইনজাস্টিস করেছে, তখন তার বিরুদ্ধে আমরা 3টি প্রতিকার দেখতে পাই আইনে। 1 নম্বর হচ্ছে অ্যাপিল করতে পারি,
2 নম্বর হচ্ছে ওইটাকে রিভিশন করতে পারি, অর্থাৎ রিভাইজ করতে পারি ওই সার্কেলের যিনি কমিশনার তার কাছে। অর্থাৎ একটা জোনে কমিশনার থাকে, উনি যে সার্কেলের ডিসিটি তার কমিশনার বরাবর আমরা এটাকে রিভাইজ করতে পারি বা রিভিউ করতে পারি এক কথায়। আর হচ্ছে এডিআরে যেতে পারি, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, সেখানে যেতে পারি। এই 3টি ফর্মে যেতে পারি। বাট সব থেকে সহজ এবং বেনিফিট যে ফর্মে পাবেন আমি দর্শকদের বিষয়ে বলে দিতে চাই, এটা হচ্ছে অ্যাপিল। আপনি তার বিরুদ্ধে অ্যাপিল করবেন। অ্যাপিল করতে কিন্তু কোনো ফি নাই, মাত্র 200 টাকা ফি জমা দিয়ে আপনি অ্যাপিলের সুযোগ পাবেন। সেই অ্যাপিলে কিন্তু আপনি বেনিফিটেড হতে পারেন। তাহলে এই অ্যাপিলে যদি আপনি সঠিকভাবে গ্রাউন্ডস লিখতে পারেন যে কোন কোন ক্ষেত্রে আমাকে ইনজাস্টিস করা হয়েছে, বিষয়গুলো যদি থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলের যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে যেতে পারেন। ট্রাইব্যুনালে বেঞ্চ আছে, আমাদের ঢাকায় বর্তমানে 5টি বেঞ্চ আছে, সেখানে যেতে পারেন। যদি ট্রাইব্যুনালে আপনি বেনিফিটেড না হন, আপনি যদি অ্যাগ্রিভড হন সেই রায়ের উপরে, সেক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স মামলা করতে পারেন। মানে এরপরে অ্যাপিলের ডিভিশনও যেতে পারেন। মানে আপনার সকল সুযোগ সুবিধা আছে যদি আপনি মনে করেন যে আপনি অ্যাগ্রিভড হয়েছেন, আপনার যথাযথ কর নির্ধারণ হয় নাই, সঠিকভাবে আপনার কর নির্ধারণ করে নাই, সেক্ষেত্রে আপনি সকল ফর্মে যাওয়ার সুযোগ আইনগতভাবে আছে। আচ্ছা, আমাদের একজন দর্শক একটু প্রশ্ন করেছে, আমরা একটু প্রশ্নের উত্তরে যাই। উনি জানতে চেয়েছেন যে ওনার একটি বাড়ি, এটি ওনার 2 বোনকে বাড়িটা লিখে দিয়েছেন। এরপরে উনি বিদেশ আছেন, প্রায় কয়েক বছর ধরে উনি দেশের বাইরে অবস্থান করছেন। বাট এবছরে আয়কর অফিস থেকে তাকে নোটিশ করা হয়েছে। তো উনি আসলে এক্ষেত্রে কি প্রতিকার পেতে পারেন? বাড়ির মালিকানাটা তো ওনার এখন নাই। হ্যাঁ, খুবই তার একটি চমৎকার প্রশ্ন। এখন আয়কর অফিস থেকে নোটিশ দিয়েছেন, এরও তো এই না যে তিনি অপরাধী, তিনি ভুল করেছেন, এটাও না। আয়কর অফিস তো আপনার কাছে জানার অধিকার রাখে। তা তিনি বাড়ি যদি দান করে থাকেন, হেবা দিয়ে থাকেন মন্দের, অথবা যদি তিনি সেলস ডিড করে থাকেন, তার মানে সেই প্রপার্টির মালিক তার, সে না। এখন তার সকল রেসপন্সিবিলিটি, সকল দায়দায়িত্ব যারা ওই প্রপার্টির ওনার তাদেরকে। এখন এখানে একটি কোশ্চেন থেকে যায়। কোশ্চেনটা হচ্ছে যে তিনি যে বাড়িটা তৈরি করেছিলেন, সেই বাড়িতে তার ট্যাক্স ফাইলে দেখানো আছে কিনা। যদি দেখানো হয়ে থাকে, তখন ওই বাড়ির কনস্ট্রাকশন কস্ট, ধরেন 4 তলা বিল্ডিং বা 5 তলা বিল্ডিং হোয়াট এভার, ওই কনস্ট্রাকশন কস্টটা পিডব্লিউডি রেট অনুযায়ী সঠিকভাবে তিনি দেখিয়েছিলেন কিনা। যদি তিনি এইগুলো সঠিকভাবে রিটার্নে না দেখান, তখন আমাদের সেখানে তাকে পানিশমেন্ট দেওয়ার সুযোগ আইনে আছে। আর যদি এটা সঠিকভাবে তিনি দেখান এবং যদি পরবর্তীতে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে কিন্তু তার কোনো জটিলতা নাই। তাহলে এখন তিনি কি করবেন? মানে এখন তিনি প্রথম যখন ইনকাম ট্যাক্স থেকে কোনো নোটিশ আসে, আমাদের প্রথম করণীয়টা কি? প্রথম আমরা তার জবাব দিব। যে সেকশনে 212 ধারায় নোটিশ দিতে পারে, বা অন্যান্য আরও অনেক ধারা আছে, 280 সেকশন নোটিশ দিতে পারে। তখন আমরা তার রিটেন স্টেটমেন্ট দিব, জবাবটা দিব যে আমার এই ঘটনাটা আসছে, আমার ফ্যাক্ট এইটা, প্রয়োজনীয় ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট দিব। এভাবে তার জবাবটা প্রথমে দিব। এরপর যদি তারা কোনো কোয়ারিজ করে, অ্যাসেসমেন্ট করে, সেক্ষেত্রে আমি পরবর্তী ধাপে অ্যাপিল টেপিল অন্যান্য বিষয়ে যেতে পারি, যেগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। ধন্যবাদ জনাব ইমতিয়াজ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাইব যে নতুন করদাতা যারা আছেন তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন এবং দর্শকরা আশা করি যে অনেক বিষয় জানতে পেরেছে। যারা একদমই নবীন করদাতা, অর্থাৎ এখন রিটার্ন সাবমিশন করবেন, গভর্নমেন্ট কিন্তু রিটার্ন দাখিলের জন্য ইতিমধ্যে করজাল বিস্তার করে ফেলেছেন। অর্থাৎ 1,20,00,000 মানুষের টিআইএন গ্রহণ করতে গভর্নমেন্ট সমর্থ হয়েছেন, এনবিআর। তাহলে এই ব্যক্তিগুলো কিন্তু টুডেও আর টুমোরো ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন। এখন মাত্র আমরা দেখি 40 লাখ 50 লাখ মানুষ রিটার্ন সাবমিশন করে। তার মানে বৃহৎ একটি অংশ এখনও কিন্তু রিটার্ন দাখিল করে নাই, তারা কিন্তু করবে। তার মানে আমাদের নতুন করদাতার সংখ্যা কিন্তু কম না, বাড়ছে। এই যে যারা রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য আপনার পরামর্শ হচ্ছে আপনাকে রিটার্ন সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্নটাকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে সারা জীবনের আপনার অর্জিত অ্যাসেট, এটার বৈধকরণের একমাত্র উপায় হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নে যদি আপনার সম্পত্তি না থাকে, সে সম্পত্তি কিন্তু অবৈধ হিসাবে, কালো টাকা হিসেবে, কালো অর্থ হিসেবে, কালো সম্পত্তি হিসেবে গণ্য হয়। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে আপনারা যখন রিটার্নটি করবেন, তখন অবশ্যই ফার্স্ট রিটার্নের ক্ষেত্রে একজন এক্সপার্টের পরামর্শ নেবেন। কারণ এটা আপনার সব থেকে লাইফের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। আপনি সম্পদ অর্জন করেছেন, এটাকে ধরে রাখা, ম্যানেজমেন্ট করা, এটা তার থেকেও বেশি কঠিন কাজ আমার কাছে যা মনে হয় প্র্যাকটিক্যালি। এক্সপার্টের পরামর্শ নেবেন, সঠিকভাবে আপনার ইনকাম দেখাবেন, আপনার যতগুলো সম্পদ আছে সঠিকভাবে দেখাবেন। এটা উত্তরাধিকার সূত্রে হোক, ইনহেরেন্ট সূত্রে হোক,
ট্যাক্সটা সঠিকভাবে দেখাবেন এবং যদি আপনার কোনো সম্পত্তি থাকে যেগুলো আপনি হাইড করেছেন ইতিপূর্বে অর্থাৎ দেখান নাই, সেগুলোকে কিন্তু ফার্স্ট রিটার্নে দেখাতে হবে। প্রয়োজনে ট্যাক্স দিয়ে হলেও আপনাকে দেখিয়ে আপনাকে এটাকে ওয়াইড করে নিতে হবে এবং রিটার্নে কোনো ধরনের গ্যাপ রাখা যাবে না। ডিটেলসে আপনার ইনফরমেশন দিবেন, প্রয়োজনে সাপোর্টিং ডকুমেন্ট দিবেন, নোট দিবেন। এই রিটার্নটি যদি আপনার স্বচ্ছ হয়, ভালো হয় এবং আইনগত একটি রিটার্ন হয়, আশা করা যায় আপনার পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ধন্যবাদ জনাব ইমতিয়াজ, আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আশা করছি আমাদের দর্শকদের আয়কর নিয়ে, রিটার্ন নিয়ে যে ধরনের কোশ্চেন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর চলে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন প্যানভিশন টেলিভিশনের আজকের এই পর্বে যারা সংযুক্ত থেকেছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্যানভিশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।